ছোট ভাইয়ের স্ত্রীকে দেখার সাথে সাথে আমার ভিতরে উথাল পাথাল করতে আরম্ভ করলো। এজন্য কোনো মানুষ নয়, এজন্য সাক্ষাৎ হুড়পড়ি দাঁড়িয়ে আছে আমার সামনে। একটা নারী এতটা সুন্দর হয় কি করে? নীল চোখ আর ঘন কালো কোকড়া চুল, তার হলুদ বর্ণ গায়ের সাথে এমনভাবে ফুটেছিল যেন কোনো শিল্পী তার এই অবয়ব নিজ তুলি দিয়ে এঁকেছে। আমি আশ্চর্যজনিত হয়ে হা করে তাকিয়ে রইলাম তার দিকে। সেও নীলাভ চোখে আমার দিকে তাকালো কয়েকবার। একটা মানুষের চোখের চাহনিতে এতটা আকর্ষণ আমি আমার এই জীবনে অনুভব করিনি কখনো। মেয়েটার প্রতি এই আশ্চর্যবোধ আর এই আকর্ষণের পিছনে তার অপরূপ সৌন্দর্য ছাড়াও আরও বড় একটা কারণ ছিল, আর সেটা ছিল আমার ভাই রিয়াদ, যে ছিল একজন মানসিক প্রতিবন্ধী। মানুষের জৈবিক চাহিদা বোঝা তো পরের কথা, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাটুকু ছিল না তার। এক কথায় সে ছিল পাগল। একজন সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধীর স্ত্রী এমন রূপবতী একটা মেয়ে কেন হতে যাবে? সে প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি এমন আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে থেকেই তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম? সে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, সুহাসিনী। ওর নামটা আমার কানে বাজতে থাকলো, আর ওর দৃষ্টি যেন আমার কাছে কিছু চাইতে লাগলো। ভিতরে যাও, গিয়ে দেখো রিয়াদ কি করছে। ঠিক এমন সময় হঠাৎ পাশ থেকে আমার মা বেশ কড়া গলায় বললেন কথাটা। সুহাসিনীও বাধ্য মেয়ের মতন ভেতরে চলে গেল, আর আমি তার দিকে অপলক তাকিয়ে রইলাম। তার পিঠের উপর পড়ে থাকা চুলগুলো দুলতে থাকলো তার এক একটা পদক্ষেপে। সুহাসিনীর প্রতি আমার জন্ম নেয়া আকর্ষণটা মুহূর্তের মধ্যে একটা শক্ত চাহিদাতে পরিণত হলো। না চাইলেও মেয়েটিকে নিজের করে পাওয়াটার একটা চিন্তা আমার মাথায় চেপে বসলো। তুমি এখানে কেন এসেছো ফরহাদ? সুহাসিনী ভেতরে যাবার পরপরই মা আমাকে কঠিন গলায় প্রশ্নটা করে বসলেন। আমি এখানে কেন এসেছি, এই প্রশ্নটা জানতে চা আমার মায়ের জন্য খুবই যৌক্তিক। নিজের ভাই আর মাকে ছেড়ে প্রায় 19 বছর আগে আমি চলে গিয়েছি জার্মানিতে। নিজের স্ত্রী আর 2 সন্তান নিয়ে আমি ওখানেই থাকি। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে দেখা করতে দেশে আসলো। এই 19 বছরে ওদের সাথে কখনো দেখা করিনি আমি, এমনকি নিজের বিয়েতে ওদেরকে আসতে পর্যন্ত দেইনি। রিয়াদ প্রতিবন্ধী হবার কারণে ছোটবেলা থেকে খুব বিরক্ত ছিলাম। ওকে আমি কখনই সহ্য করতে পারতাম না। সব থেকে বড় কথা, ওকে আমি যতটা না অপছন্দ করতাম, তার থেকে অনেক বেশি অপছন্দ করতাম আমার মাকে। ছোটবেলা থেকে তার অস্বাভাবিক কার্যক্রমগুলি আমাকে যন্ত্রণা দিত। আমার বাবার মৃত্যুর জন্য আমি মনে মনে আমার মাকেই দায়ী করি। শুধু তাই না, আমি মনে করি আমার ছোট ভাই রিয়াদ প্রতিবন্ধী হবার পিছনে তার এই অস্বাভাবিক কার্যক্রমগুলোই জড়িত। একেবারে ছোট থাকতে না বুঝলো, সামান্য বড় হবার পর তার এই উদ্ভট কার্যক্রমগুলি আমার কাছে একেবারে শ্বাসরুদ্ধকর হতে লাগলো। দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ তার কাছে আসতেন তাদের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে, আর সে তাদের সমস্যার সমাধান করতেন উদ্ভট সব উপায়ে। এদের মধ্যে আবার অনেকে মানসিক রোগীও নিয়ে আসতেন বদ আসর ছাড়াবার জন্য। তাদের দেখে আমার খুব রাগ হতো, মনে প্রশ্ন জাগত, তারা কি দেখে না যে আমার মায়ের নিজের ছেলেটাই প্রতিবন্ধী? তার যদি ক্ষমতা থাকতো সে তো নিজের ছেলেকেই সুস্থ করত, কিন্তু না, আমার মতন করে তারা চিন্তা করতেন না কখনোই। আমি বুঝতে পারতাম আমার মাকে তারা যতটুকু সম্মান করতেন তার থেকে অনেক বেশি ভয় পেতেন। সপ্তাহে প্রত্যেক রবিবার রাতে তার কাছে কিছু মানুষ আসতেন। মানুষগুলির পোশাক আশাক ছিল একেবারেই ব্যতিক্রম। আমাদের বাড়ির নিচতলার ঘরটাতে দরজা লাগিয়ে আগরবাতি জ্বালিয়ে দিয়ে তারা কি করতেন সেটা আজও অবধি আমি জানি না। সেই রাতগুলিতে আগরবাতির গন্ধ আর ভয়ঙ্কর কিছু শব্দে আমি কুঁকড়ে থাকতাম আর প্রার্থনা করতাম, খোদা আমাকে তুমি এই নরক থেকে রক্ষা করো। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। সন্ধ্যা হবার ঠিক কিছুক্ষণ আগে খেলতে খেলতে নিচতলার এই ঘরটা খোলা পেয়ে আমি একা একাই চলে গিয়েছিলাম সেই ঘরে। ঘরের কোণার দেয়ালে উঁচু উঁচু মূর্তির নেই কিছু, কালো কাপড় দিয়ে আবৃত করা ছিল। আমি মনের অজান্তেই সেগুলোর কাছে গিয়ে হাত উঁচু করে একটা কাপড় টান দিলাম। কাপড়টা সরে গিয়ে মূর্তিটা দৃশ্যমান হবার সাথে সাথে প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গেলাম আমি। যতদূর মনে পড়ে আমি বীভৎস কালো একটা মূর্তি দেখেছিলাম, রূপক কোনো পিশাচ অথবা প্রেতের আদলে বানানো একটা মূর্তি। মূর্তিটার চোখ একটা লাল কাপড় দিয়ে বাঁধা ছিল, এই জিনিসটা আমার পরিষ্কার মনে আছে। মূর্তিটাকে আজও মনে করলে ভেতরে ভেতরে সামান্য আতঙ্ক অনুভব করি। সেদিন জ্ঞান আসার পর দীর্ঘদিন জ্বরে পড়েছিলাম বিছানায়। এই জ্বরে হয়তো আমি মরেই যেতাম।
সেই সময় আমাকে এই নরক আর মৃত্যু থেকে উদ্ধার করেছিলেন আমার স্কুলের হেডমাস্টার ও আমার বর্তমান শ্বশুর। আমি তার হাত ধরে চলে এসেছিলাম। সেদিনের পর থেকে নরকে আর একটিবারের জন্য পা রাখিনি। প্রচণ্ড মেধাবী ছাত্র হবার কারণে আমাকেও আর পেছনে তাকাতে হয়নি। কয়েক বছরের মধ্যে স্কলারশিপ নিয়ে স্ত্রী মারিয়াকে সঙ্গে করে পাড়ি দিয়েছি দেশের বাইরে জার্মানিতে। শ্বশুরকেও ঢাকাতে নিয়ে এসেছিলাম। এই নরকের আশেপাশে আমি এবং আমার কোনো আপনজনের ছায়া পড়ুক, সেটাও আমি চাইনি। কিন্তু আজ এত বছর পর নিজে থেকে এখানে আসা বিনা কারণে ছিল না। এই আগমনের পেছনে দুটো শক্ত কারণ ছিল। আমি দূরে চলে গেল, আমার সাথে ঘটে যাওয়া ছোটবেলার দুর্বিষহ স্মৃতি আমাকে ছেড়ে যায়নি। প্রায় রাতেই ভয়ে চিৎকার করে উঠি আমি। জার্মানিতে বেস্ট সাইকিয়াট্রিস্টদের সাথে বহুবার সেশন হয়েছে আমার। এই সমস্যাটা কমে আসলো, একেবারে সুস্থ হয়নি কখনোই। একাধিক মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলার পর শেষ পর্যন্ত প্রত্যেকে একটা সমাধানই দিয়েছেন আমাকে, আর তা হলো যে জায়গা থেকে আমার এই ভয় শুরু হয়েছে সেখানে গিয়ে এই ভয়টাকে শেষ করতে হবে। মন না চাইলেও স্ত্রীর অকুল অনুরোধ আর এই কয় বছরে জমানো সাহস আর বাস্তবতা আমাকে নিয়ে এসেছে এখানে। 2 নাম্বার কারণটা আমার ছোট ভাই রিয়াদ। মাকে অপছন্দ করায় তাকে অপছন্দ করতাম, কিন্তু দূরে যাবার পর ভাইয়ের জন্য ভীষণ মন টানছিল আমার। সম্ভব হলেই নরক থেকে ভাইকে উদ্ধার করব, এই প্ল্যানটা মনে মনে ভেবে রেখেছিলাম। দেশে এসে এলাকার পূর্ব পরিচিত কয়েকজনের সাথে কথা বলে আগেই জানতে পেরেছি আমার মা আমার ভাই রিয়াদের বিয়ে দিয়েছেন। কথাটা শুনেই মেজাজ চটে গেল। আমি জানতাম তার মতন মানুষের জন্য এটা খুবই সাধারণ একটা কাজ। মনে মনে ভেবেছিলাম যেহেতু তার এখন বয়স হয়েছে, সুতরাং আগের মতন ভাইয়ের দেখাশোনা একা হাতে করতে পারছেন না, তাই নিশ্চয়ই গরিব কোনো মেয়েকে টাকার লোভ দেখিয়ে এই কাজ করেছেন তিনি। কিন্তু সুহাসিনীকে দেখে আমি সত্যিই বিরাট ধাক্কা খেয়েছিলাম। ফরহাদ, মায়ের দ্বিতীয় ডাকে আমি আমার গোড় ভেঙে তার দিকে তাকালাম। দেখলাম সত্যিই বেশ বয়স হয়েছে তার। আগের মতন সেই তীক্ষ্ণতাটা আর নেই। আমি দাঁত কামড়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, এই বাড়িটা আমার বাবার। আমি কেন এখানে এসেছি তার জবাব আপনাকে দেবার কোনো প্রয়োজন নাই। যদি আমি চাই আপনাকে এখানে থাকতে নাও দিতে পারি। কথাটা বলেই আমি তাকে উপেক্ষা করে ঘরের ভেতরে পা বাড়ালাম। একবারের জন্য পেছনে ফিরে তাকে দেখলাম না আমি। মনে মনে বললাম, যা ইচ্ছে তাই। এই কাজটা করে আমি বেশ প্রশান্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল একটা চাপা পাথর যেন আমার বুকের উপর থেকে সরে গেল। ভেতরে ভেতরে বেশ প্রফুল্ল বোধ হচ্ছিল। এখানে একটা কথা উল্লেখ করা জরুরি। আমার ভাই রিয়াদের জন্মের পর বাবা যখন বুঝতে পারলেন সে একজন প্রতিবন্ধী, তখন তিনি মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন। আমার বাবা মায়ের সম্পর্কটা যে ভালো ছিল না সেই স্মৃতি মনে না পড়লেও বাবার এই কাছ থেকে সেটা নিশ্চিত বোঝা যায়। আমি বাড়ির চারপাশ দেখতে দেখতে ভেতরে যেতে থাকলাম। দীর্ঘ 19 বছরে এই বাড়ির তেমন কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। এতদিনের ঝাপসা স্মৃতিগুলি যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠেছিল। সিঁড়ি দিয়ে উঠে আমি সোজা চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। একটা কাঠের চেয়ারে ঠিক জড়বস্তুর মতন হাত পা ছড়িয়ে বসেছিল সে। ঘোলা চোখ আর কাঁচা পাকা চাপদারি তার, দেখে একেবারে চেনার উপায় নেই। তার পাশেই বসেছিল সুহাসিনী। আমি আবার তাকে দেখলাম। আমার চোখ আবার আটকে গেল ওর দিকে। চোখ যেন আর সরাতে ইচ্ছে করে না। আমাকে দেখে সেও একটা লাজুক হাসি আসলো। আমি জানি না কি, আমি বলতে পারবো না কি, কিন্তু কিছু একটা ছিল সে হাসিতে যা আমাকে অস্থির করে দিয়েছিল। এমন সময় পেছন থেকে এক অপরিচিত কর্কশ কণ্ঠে সুহা ডাক শুনে আচমকা কেঁপে উঠলাম আমি। পেছন ফিরতেই একজন মানুষকে দেখতে পেলাম যাকে আমি আগে দেখিনি কখনো। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ। তিনি লাঠিতে ভর দিয়ে দরজার বাইরে আবছা অন্ধকারে দাঁড়িয়েছিলেন। আমিও দরজার সামনে গেলাম ওনাকে আরো ভালোভাবে দেখার জন্য। তিনি একটা কালো জুব্বা পরিহিত ছিলেন। তার সারা মুখে আর হাতে ছোপ ছোপ দাগ ছিল, ঠিক বসন্ত রোগীর দাগের মতন। বলতে খারাপ লাগলেও তিনি বেশ কুৎসিত একজন মানুষ। সুহাসিনী তার ডাকে জবাব দিল, জি বাবা। এমন কুৎসিত একজনের মেয়ে সুহাসিনীর মতন সুন্দরী কি করে হয় সেটাও আমার মাথায় আসলো না কোনোভাবেই। বড় সাহেবকে তার ঘরটা গুছিয়ে দাও মা, উনি অনেক দূর থেকে এসেছেন, কিছুদিন থাকবেন মনে হয়। লোকটা কথা বলার সময় আমার মনে হলো তিনি অন্ধ, কিন্তু উনি যখন চলে যাচ্ছিলেন তখন তার হাত আর লাঠির ইশারাগুলি দেখে সেটা একেবারে নিশ্চিত হলাম আমি।
মেহমানদের ঘরটাতে থাকতে দেওয়া হলো আমাকে। আমি ঘরে ঢুকে আমার স্ত্রীকে ফোন করে আমার খবর দিলাম। তার সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে ফোন রেখে স্নান সারলাম। আমার স্ত্রী মারিয়া বেশ সুন্দরী, কিন্তু সুহাসিনীর কাছে কিছুই না। আমার স্ত্রী মারিয়া কেন, দেখার সাথে সাথে তাক লেগে যাওয়া সুন্দরী মেয়েরা পর্যন্ত সুহাসিনীকে দেখে মূর্ছা যাবে। সুহাসিনী যেন একটা রূপের আগ্নেয়গিরি। ওকে দেখে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশে সেদিন বিকালেই বের হয়েছিলাম। লোকজন নেই বললেই চলে। আশেপাশের এলাকাগুলি শহুরে হয়ে গেল, এই এলাকাটা এখনো আগের মতনই আছে। অপরিচিত দুজন লোকের সাথে দেখা হয়েছিল। তাদের আমার পরিচয় দিতে বুঝতে পারলাম আমার উপস্থিতি আমার মায়ের মতন তারাও পছন্দ করছেন না। না করলে নেই, কাল থানায় যাব। আমার মা আর এই এলাকার সবার ভণ্ডামি এবার শেষ করব আমি। বিছানায় শুয়ে শুয়ে আবার ঘড়ি দেখলাম, রাত 2:25। আমি প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ঘড়ি দেখেই চলেছি। মনটা সুহাসিনীকে দেখতে চাইছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলে একটা সুযোগ আছে ওর কাছে যাবার। সুহাসিনীর দৃষ্টি আমাকে ইঙ্গিত করেছে, আমি জানি। আর করবেই না কেন? এমন একটা মেয়ে একজন প্রতিবন্ধীর কাছে কী বা পাবে? বিছানা থেকে উঠে আমি আমার ঘর থেকে বের হলাম। পা টিপে টিপে রিয়াদের ঘরে গিয়ে দরজা খুলে উকি দিতে চমকে উঠলাম আমি। আমার শরীরের সমস্ত লোমগুলি একসাথে দাঁড়িয়ে গেল। এমন একটা দৃশ্য যা কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল আমাকে। কালো কাপড়ে ঢাকা দুটি অর্ধনগ্ন শরীর জড় বস্তুর ন্যায় পড়েছিল বিছানার ওপর। ছোটবেলায় দেখা সেই মূর্তিটার মতন। ওদের চোখগুলি লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘরটা বেশ ধোয়াটে হবার কারণে সম্পূর্ণরূপে নিশ্চিত হবার জন্য আমি পুনরায় তাকালাম ওদের দিকে। না, আমার কোনো ভুল হচ্ছে না। রিয়াদ আর সুহাসিনীর নিষ্প্রাণ দেহ পাশাপাশি টান টান হয়ে পড়ে আছে। ঘরের ভেতর থেকে আগরবাতির ধোঁয়ার গন্ধ আমার নাক আর চোখে বুদবুদ করে ঢুকছিল। এই গন্ধ আমার চেনা, বহু বছর আগের এক যন্ত্রণাদায়ক গন্ধ এটা। কিন্তু সামনে ছোট ভাই রিয়াদ আর তার স্ত্রী সুহাসিনীর নড়াচড়াহীন দেহ আমাকে অন্য কিছু ভাবালো। হায় খোদা, ওরা কি জীবিত না মৃত? চিন্তাটা মাথায় আসতে আমি জলদি পা বাড়ালাম ঘরের ভেতরে। ঘরের ভেতরে পা রাখার আগে মাথার পেছনে সজোরে আকস্মিক একটা লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে এলো। এই ঝাপসা দৃষ্টিতে আমি দেখতে পেলাম কেউ একজন ঘরের দরজাটা দ্রুত বন্ধ করে দিচ্ছে। মাথার পেছন থেকে রক্তের প্রবাহটাও টের পাচ্ছিলাম, কিন্তু হাত ওঠানোর মতন শক্তিটুকু পাচ্ছিলাম না। তারপর আর কিছুই মনে নেই। সম্ভবত অল্প সময়ের মধ্যে আমি জ্ঞান হারিয়েছিলাম। মোবাইলের অ্যালার্ম বাজার আওয়াজে পরদিন সকালে ঘুম ভাঙলো আমার। ঘুমের গোড় কাটার সাথে সাথে আমি বিছানা থেকে লাফিয়ে উঠে চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। কে জানে কি হাল ওদের। কাল রাতের কথা আমার পরিষ্কার মনে আছে। মিনিট 5 হেঁটে রিয়াদের ঘরের সামনে দাঁড়াতে আমি একেবারে থ হয়ে গেলাম। রিয়াদ একদম স্বাভাবিকভাবে একটা কাঠের চেয়ারে বসে আছে, আর তার পাশেই বসে আছে সুহাসিনী। সুহাসিনী রিয়াদের মুখের সামনে একটা পেয়ালা ধরে ওকে কিছু খাওয়াবার চেষ্টা করছিল, আর রিয়াদ ভাবান্তরহীন সামনে তাকিয়েছিল। আমি কি কোনো স্বপ্ন দেখছি, নাকি গত রাতের স্মৃতিটা একটা দুঃস্বপ্ন ছিল? কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম আমি। গতকাল রাতের পুরো ঘটনাটা মনে করতে আপনা আপনি মাথার পিছনে হাত রাখলাম আর কাঁপছে উঠলাম ব্যথায়। হাত সামনে আনতে আঙুলের উপর সামান্য রক্তের ছাপটা স্পষ্ট দেখতে পেলাম। গতকাল রাতে যা ঘটেছে সেটা যে কোনো দুঃস্বপ্ন ছিল না, এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে সুহাসিনী তাকালো আমার দিকে। আমি প্রশ্নবিদ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। কি হচ্ছে এসব? গতকাল রাতে ওর অবস্থা আমার চোখের সামনে যেন ভাসছিল। সুহাসিনী মায়াভরা চোখে আমার দিকে তাকিয়েছিল। ওর জন্য ভেতরে ভেতরে আমি এক তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এমন সময় সুহাসিনীর বাবা নামক অন্ধ লোকটাকেও দেখতে পেলাম সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। ওনার লাঠির সাথে মেঝের ঠুকঠুক আওয়াজটা আমি আগেও শুনেছি। এই আওয়াজটাই গতকাল রাতে রিয়াদের ঘরে ঢোকার আগে আমার পেছন থেকে আসছিল। আমি তীক্ষ্ণ নজরে লোকটা লাঠির দিকে তাকিয়ে রইলাম। মুছে ফেলার চেষ্টা করা হলেও ওনার লাঠির নিচের অংশে রক্তের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। এবার সমীকরণটা আমার মাথায় আসলো, যেটা আরও আগে আসা উচিত ছিল বলে আমি মনে করছিলাম। এই সবগুলো আমার মায়ের কাজ ছাড়া আর কারো কাজ না। ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি। মানুষকে ভয় দেখানো তার কাছে বাচ্চার খেলা মাত্র। সুহাসিনীর মতন এমন অপরূপ সুন্দরী একটা মেয়েকে ভয় দেখিয়ে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে সে। তা না হলে একটা সাধারণ মেয়েও সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধীকে কখনো বিয়ে করবে না, কখনো না। আর এখন আমাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করেছে।
প্রচণ্ড রাগে দাঁত কিরমির করে উঠল আমার। ঘরে গিয়ে মোবাইল আর মানিব্যাগ সাথে নিয়ে সোজা রওনা হলাম থানার উদ্দেশ্যে। এর একটা বিহিত করতে হবে। চোখের সামনে এইসব মানা যায় না। কিন্তু আমার চোখের সামনে আরও কিছু ঘটনা আমি উপেক্ষা করে গিয়েছিলাম। সেটা একদমই বুঝতে পারিনি তখন। বেশ চেঁচামেচি করে থানা থেকে একজন পুলিশ আনতে হলো আমার। বাসা থেকে 40 মিনিটের হাঁটা দূরত্বে থানাটা। ওরা নাকি সামনের সপ্তাহে অন্য এলাকায় নিয়ে যাচ্ছে থানাটাকে, সেজন্য সবাই মহাব্যস্ত। থানার লোকেরাই অজুহাত দিল। আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাড়ির ঠিকানা শোনার পর ওরা আর আসতে চাইছে না। বাড়িতে ঢুকতে হাতের বায়ে লম্বা একটা লবি, যার পাশাপাশি দুটো ঘর। একটা ঘর আমার মায়ের আর অন্যটা আমার ভয়ের। এই ঘরেই সে বীভৎস মূর্তিটা দেখেছিলাম আমি। আর সেখানেই আমরা 4 জন বসেছিলাম, আমি, আমার মা, সুহাসিনীর বাবা আর থানার পুলিশ। সময় তখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে। আমি সুহাসিনীর বাবাকে উদ্দেশ্য করে পুলিশকে আমার অভিযোগ জানাতে আমার মাকে দেখলাম উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে একটা কালো মোমবাতি জ্বালালেন। আমি লক্ষ্য করলাম আমার সাথে আসা পুলিশটি মাকে যথেষ্ট সমীহ করে চলছেন। আমি বিরক্তি নিয়ে আরও কিছু বলার আগে আমার মা বললেন, তোমার মাথায় পাওয়া চোটটা ওনাকে দেখাও ফরহাদ। আমার মাথা ঘুরিয়ে পিছনে হাত দিয়ে পুলিশটাকে ক্ষতটা দেখাতে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম আমি। কিছুক্ষণ আগ পর্যন্ত রয়ে যাওয়া ক্ষতটা আর নেই, একেবারে মসৃণ ত্বকের মতন হয়ে গেছে। আমি চোখ বড় করে আমার মায়ের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। সে ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখান থেকে চলে যাও ফরহাদ, এটাই সবার জন্য মঙ্গল। আমার সাথে আসা পুলিশটাকে দেখলাম নতজানু হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আমি বুঝতে পারলাম এই বাড়ি কেন এই সমগ্র এলাকায় আমি একা। হঠাৎ করে একটা আতঙ্ক অনুভব হতে লাগলো আমার ভেতর। আমার মনও বারবার বলছিল এখান থেকে চলে যেতে। তখনই আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে আটকে রাখলো সুহাসিনী। ওর আকর্ষণ আমাকে আর যেতে দিল না। তারপর টানা 2 দিন আমি এই বাড়ির সবাইকে লক্ষ্য করতে থাকলাম। এই 2 দিনের পর্যালোচনায় আরও কিছু ব্যাপার খটকা লাগলো আমার কাছে। অন্ধ লোকটাকে সুহাসিনী বাবা বলে ডাকলো। সে ছিল সুহাসিনী আর এই বাড়ির একজন নজরদার। 24 ঘন্টা সুহাসিনীকে তার নজরবন্দি করে রাখত এই লোক। আমি তার প্রতিটা কার্যক্রমে আশ্চর্য হয়ে গেছিলাম। আমাকে সুহাসিনীর কাছে পর্যন্ত ঘেঁষতে দিত না সে। আমি সুহাসিনীর কাছে গেলে কিভাবে যেন টের পেয়ে যেত সে। শুধু তাই না, এই লোকের চালচলনের তীক্ষ্ণতা এতটা প্রখর ছিল যে আমি তাকে সন্দেহ করতে আরম্ভ করলাম। সে কি আসলে অন্ধ কিনা? আরও একটা ব্যাপারে আমি বেশ অবাক হয়েছিলাম। এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ ঘরের বাইরে যায় না। না সুহাসিনী, না রিয়াদ, আর না ওই অন্ধ। সুহাসিনীকে আমি কয়েকবার ইশারা করে বাইরে আসতে বলল, সে ঘরের বাইরে বের হয়নি। এর কারণ আমার কাছে অজানা ছিল। 1 সপ্তাহের সময় নিয়ে নিজের মানসিক চিকিৎসার জন্য দেশে এসেছিলাম আমি। আজ প্রায় 4 দিন পার হয়ে গেছে। আমার স্ত্রী আজ সকালে আমার অগ্রগতির কথা জানতে চাইলে তাকে মিথ্যা বললাম আমি। আমার এখানে আরও কিছুদিন থাকা লাগতে পারে, সেই কথাটাও তাকে জানিয়ে দিলাম কথার মাঝখানে। আমাকে রাতে ঘুমের আগে ঘুমের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিয়ে ফোন রাখলো সে। আমি নিজেও জানতাম না আমি কি করতে যাচ্ছি, শুধু জানতাম নিজেকে একটা মোহে জড়িয়ে ফেলেছি। ঘুমের ওষুধের কথাটা এই কয়দিন মাথায় ছিল না আমার। এটাকে যে করেই হোক কাজে লাগাতে হবে। ওই অন্ধ লোকটাকে যে করেই হোক এটা সেবন করাতে হবে আমাকে। তাহলেই আমি সুহাসিনীর কাছে যেতে পারবো আর জানতে পারবো কি হচ্ছে এখানে। রাতের বেলা মা একেবারে উপরে আসেন না। অন্ধের প্রতি অগাধ বিশ্বাস তার। এই লোকটাকে ঘুম পাড়াতে পারলে আমার কাজ হয়ে যাবে আশা করা যায়। সন্ধ্যার দিকে হঠাৎ লাগেজ গোছাতে আরম্ভ করলাম আমি। বের হয়ে আজ রাতেই চলে যাব এমন একটা ভাব ধরলাম। আমার চলে যাবার কথা শুনে অন্ধ তার কাছ থেকে সামান্য খেয়াল হঠাতে এই সুযোগে রান্নাঘরে গিয়ে আমি আমার কাজ করে ফেললাম। এখন শুধু অপেক্ষার পালা রাতের। আজ রাতে যদি রিয়াদের দরজার কাছে অন্ধ না থাকে তাহলে সুহাসিনীর সাথে কথা বলার সুযোগ হবে আমার। ঘড়ির কাঁটা 12টা পেরিয়েছে। ঘড়ির কাঁটার প্রতিটা শব্দ যেন আমার বুকে বাড়ি দিচ্ছিল। আমি দরজা খুলে বের হলাম। রিয়াদের ঘর পার হতে আমার বুকটা যেন ধুকধুক করতে লাগলো। মনের মধ্যে একটা চাপা আতঙ্ক নিয়ে আমি আগে চলে গেলাম অন্ধের ঘরে।
গিয়ে দেখলাম মরার মতন ঘুমাচ্ছে সে। ওষুধের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিশ্চয়ই। আমার অর্ধেক ঝামেলা কমে গেল। এবার নিচে গেলাম মাকে এক ফাঁক দিয়ে দেখে আসার জন্য। ওনাকে দেখার পর যেন আমার খুশির বাঁধ ভেঙে গেল। অগরে ঘুমাচ্ছেন উনিও। ওনাকে দেখে বেশ অবাক হলাম আমি, আর মনে মনে হাসলাম। সামান্য ঘুমের ওষুধে যার এই হাল, তাকে নাকি আবার সবাই ভয় পায়। আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম উপরে রিয়াদের ঘরে। ঠিক প্রথম রাতে ওদের যেভাবে দেখেছিলাম ঠিক সে অবস্থায় দেখলাম। ওদের এই অবস্থায় দেখে আমার নিজের কাছে বেশ অস্বস্তি লাগছিল। মাথা ঝেড়ে ঘরের ভেতরে গিয়ে সুহাসিনীকে ডাকলাম আমি। ওর গায়ে হাত দিতে আমি যেন একটা ধাক্কা খেলাম। ওর সারা শরীর মৃত মানুষের মতন ঠান্ডা। সুহাসিনী মেয়েটার শরীর থেকে হাত সরিয়ে নিলাম আমি। ওর পাশেই শুয়ে থাকা রিয়াদকে হালকা করে একটা ধাক্কা দিলাম। রিয়াদের অবস্থাও সুহাসিনীর মতন, একদম নিষ্প্রাণ ও ঠান্ডা শরীর। ওদের এই অবস্থা দেখে আমার মাথা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। কি করব এখন? এদিকে নিচে অন্ধ লোকটার আমার মায়ের ঘুমের ওষুধের প্রতিক্রিয়া কখন যে শেষ হয়ে যায় সেই দুশ্চিন্তাটাও মাথায় চেপে ধরেছিল। আমি সুহাসিনীর মাথার কাছে গিয়ে ওর চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলে দিলাম। কাপড়টা সরাতে এক ঝটকায় উঠে বসলো। নির্জীব একটা মানুষ এভাবে আচমকা উঠে বসায়। আমি সামান্য ভরকে গিয়ে দুপা পেছনে সরে দাঁড়ালাম। সুহাসিনী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। ওর মসৃণ ফর্সা অনাব্রত পিঠের দিকে আমার দৃষ্টি না চাইলেও আটকে গেল। আমি নির্লজ্জের মতন হাঁ করে ওকে দেখতে থাকলাম। সুহাসিনীর কার্যক্রম দেখে মনে হচ্ছিল আগরবাতির ধোঁয়ায় ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে কিছু সময় পার করার পর সুহাসিনী হঠাৎ পেছনে ঘুরে তাকালো আমার দিকে। ও আমার দিকে তাকানোর সাথে সাথে আমি বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। আমাকে দেখে সুহাসিনী শান্তভাবে গায়ের কালো চাদরটা বকের উপর থেকে উরু পর্যন্ত পেঁচিয়ে ওর শরীরটাকে আবৃত করে নিল। পাশে ওর স্বামী রিয়াদ মরার মতন পড়েছিল, কিন্তু ও রিয়াদকে এমনভাবে উপেক্ষা করে বিছানা থেকে নেমে দাঁড়ালো যেন ও রিয়াদকে দেখেইনি। বিছানা থেকে নেমে সুহাসিনী আমার দিকে ঘুরে দাঁড়াতেই কেন জানি ভয় করতে লাগলো আমার। ছোট ভাই আর তার স্ত্রীর শোবার ঘরে এত রাতে তার স্ত্রীর সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে অস্বস্তি লাগতে আরম্ভ করলো। এই অস্বস্তিটা আরও আগেই করা উচিত ছিল, করলে হয়তো বেঁচে যেতাম। সুহাসিনীকে কি বলবো আমি মনে মনে সেই চিন্তা করতে থাকলাম। যদিও ওকে বলার অনেক কিছুই আছে। এই বাড়িতে এই উদ্ভট কর্মকাণ্ডের পিছনে কি চলছে তার উত্তর দেবার মতন মানুষ সুহাসিনী ছাড়া আর কেউই ছিল না। সুহাসিনী আস্তে আস্তে হেঁটে আমার একেবারে কাছে এসে দাঁড়াতে আমার বুকের ভেতর হাঁসফাঁস করতে আরম্ভ করলো। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি ওকে কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু তার আগেও আমাকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের বিপরীতে ছোট্ট খুপড়িটার ভেতর গিয়ে ঢুকলো। সুহাসিনীর অন্ধ বাবাকে দিনের বেশিরভাগ সময় আমি এই খুপড়িটাতে দাঁড়িয়ে সুহাসিনীকে পাহারা দিতে দেখেছি। সুহাসিনীকে আমি আবার কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ও আমাকে এমন একটা কথা বলল যা ছিল আমার কল্পনার বাইরে। আমাকে একটা সন্তান দিতে পারবেন? ও আমার চোখে চোখ রেখে কথাটা বলেছিল। তার নীলাভ দৃষ্টি আমার বুকের ভেতর গিয়ে কড়া নাড়তে থাকলো। আমি আর কিছুই চিন্তা করতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি ওকে আমার ঘরে নিতে চাইলাম, কিন্তু ও কোনোভাবেই এই খুপড়ি থেকে বের হলো না। কেন সেই প্রশ্ন ও চিন্তা কোনোটাই আমি করিনি তখন। সুহাসিনীর কাছ থেকে এতটা সরাসরি আমার প্রস্তাব পেয়ে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। প্রেম বিনিময়ে অন্ধের মতন ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। পরদিন সকালে একটা কর্কশ কান্নার আওয়াজে ঘুম ভাঙল আমার। ঘুম থেকে উঠে নিজেকে সেই খুপড়ির ভেতরেই আবিষ্কার করলাম আমি। কাল রাতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটাও মনে করতে পারছিলাম না। মাথাটা ঝিমঝিম করছিল। গতকাল রাতের ঘোর কাটতে বেশ সময় নিল আমার। বাড়ির নিচতলা থেকে অনবরত একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই সারা গড়বর্তী মানুষ দেখে বেশ অবাক হলাম আমি। এই বাড়িতে তো কেউ এমনি এমনি আসার কথা না। আমাকে দেখে মানুষগুলি যেন ভূত দেখছে এমন করে সরে যেতে থাকলো। আমি অবাক হয়ে আরেকটু সামনে এগুতেই সিঁড়ি থেকে সামান্য দূরে মায়ের ঘরের দরজাটার দিকে চোখ পড়ল, আর সাথে সাথে আমার মাথাটা গুলিয়ে উঠল। দরজার সামনে লম্বা একটা কালো কাপড়ে ঝুলছিল তার লাশটা। জিহ্বাটা বের হয়ে একেবারে গলা পর্যন্ত ঝুলে পড়েছে।
শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। সুহাসিনীর অন্ধ বাবাকে দেখলাম হাউমাউ করে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজে যতটা না কষ্ট প্রকাশ পাচ্ছিল, ভয় প্রকাশ পাচ্ছিল তার থেকে অনেক বেশি। মনে হচ্ছিল সে ভয়ে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তার সাথে আমিও বেশ ভয় পাচ্ছিলাম, যদিও আমার ভয়ের কারণ ছিল ভিন্ন। গতকাল রাতের কথাটা এখন পর্যন্ত আমি ছাড়া আর কেউই জানতো না। আমি যতটা না ভয় পাচ্ছিলাম মায়ের এই অস্বাভাবিক মৃত্যুতে, তার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম ফেঁসে যাবার আশঙ্কায়। হঠাৎ করে মায়ের হাতের দিকে তাকাতে আশ্চর্য হলাম আমি। আঙুল দিয়ে তার ডান হাতে 3 আর বাম হাতে 4 ইশারা করা ছিল। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা বোঝানোর জন্য ইশারা করেছিল। বাড়িতে আসা মানুষগুলি আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন এই মৃত্যুর জন্য আমি দায়ী। ওনার মতন এমন অদ্ভুত মানুষের আত্মহত্যা করাটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি ছাড়া কেউ সেটা মনে করছিল না এই অত্র ভুবনে। আমি সুহাসিনীকে দেখতে উপরে গেলাম। রিয়াদের পাশে একদম স্বাভাবিকভাবে বসেছিল। আমাকে দেখেও মিটমিট করে হাসতে লাগলো আর গুনগুন করতে লাগলো। হঠাৎ সেদিন সুহাসিনীকে কেমন অদ্ভুত লেগেছিল আমার সমস্ত ভয় দূর করে দিয়ে মায়ের লাশটা কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হলো সেদিন দুপুরের পর। এই বাড়িতে এখন আমি, রিয়াদ, সুহাসিনী আর সুহাসিনীর অন্ধ বাবা। হঠাৎ করে ঘটনাগুলি এত দ্রুত ঘটতে লাগলো যে আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। দুপুর গড়িয়ে বিকেল। আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য ঘরের বাইরে বের হলাম। ওর সাথে কথা বলতে বলতে কিছু দূর হেঁটে এই গ্রামের বড় রাস্তাটায় উঠতেই দেখলাম আমাদের বাড়ির আশেপাশের সব লোক নিজেদের মালপত্র নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। আমাকে দেখে তারা যেন নিজেদের গুটিয়ে নিল আর হাঁটার গতি বাড়িয়ে দিল। আমি আরও একটু সামনে গেলাম। দেখলাম এই প্রস্থান করতে থাকা মানুষের পরিমাণ 1-2 নয়, পুরো গ্রাম ধরে মানুষ চলে যাচ্ছে। আমার পিলে চমকে উঠল এই অবস্থা দেখে। আমি দ্রুত বাড়ির দিকে রওনা করলাম। সুহাসিনী আর ওর বাবার সাথে কথা বলতে হবে। ঘরে ঢুকে সোজা অন্ধের কাছে চলে গেলাম আমি। বেশ উত্তেজিতভাবে জিজ্ঞাসা করলাম তাকে, কি হচ্ছে এসব? গ্রামের লোকেরা কোথায় চলে যাচ্ছে? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। আমি আবার প্রশ্ন করলাম, কেন রাতে সুহাসিনী আর রিয়াদকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? এই প্রশ্নটা করতে উনি আমার কাছ থেকে চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমি বেশ জোরে চিৎকার করে বললাম, নিজের মেয়েকে একটা প্রতিবন্ধীর সাথে বিয়ে দিয়েছেন কোন স্বার্থে সেটা অন্তত বলে যান। আমার এই কথা শুনেই উনি থেমে গেলেন। তারপর ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বললেন, সে আমার মেয়ে না। সুহারা কারো সন্তান হতে পারে না। তার কণ্ঠে আতঙ্কের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার মনে খটকা লাগা ব্যাপারটা যে সত্যি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি চলে এলাম সুহাসিনীর কাছে। অন্তত ওর হয়তো কি হচ্ছে বলবে আমাকে। রিয়াদের ঘরেও বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, তোমাকে কি আমার মা জোর করে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে? আমার প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। তোমাকে কি ওরা জোর করে আটকে রেখেছিল? আমার এই প্রশ্নে সুহাসিনী হ্যাঁ বলল। আমি ওকে নরম করে আবার জিজ্ঞাসা করলাম, এই বাড়ি ছেড়ে তুমি যাবে আমার সাথে? আমাকে আশ্চর্য করে দিয়ে না বলল সুহাসিনী। আমি অবাক হয়ে তাকে আবার বললাম, তুমি কেন আমার সাথে যাবে না? ও আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আমি বললাম, তাহলে তুমি এখানে থাকতে চাও? ও আবার আমাকে না বলল। আমি সামান্য বিরক্তি নিয়ে বললাম, তাহলে আমার সাথে যাবে না কেন? ও চুপ। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেন মিথ্যা বলছো? সুহাসিনী আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে বলল, সুহারা মিথ্যা বলে না। ওর কথা আমি তখন বুঝতে না পারলেও মনে মনে একটা খটকা লাগছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি কালই চলে যাব। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলাম আমি। যদিও এত কিছু হবার পরেও সুহাসিনীকে ছেড়ে যেতে মন চাইছিল না। পরদিন সকাল 7টা। ঘুম থেকে উঠতেই মোবাইলে 7টা ফোন কল। জার্মানি থেকে আমার কলিগ চেসির 7বার কল করেছে। চেসির এতবার কলে একটু চিন্তিত হলাম আমি। মোবাইলের ডাটা অন করে ওকে কল দেবার আগে ওর 8ম কল রিসিভ করলাম আমি। ও আমাকে কল ধরে উত্তেজিত গলায় বলল, ফরহাদ, বিশাল ঝামেলা হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার। আমি ওর কথার কোনো কিছুই বুঝতে পারলাম না। কিসের ক্ষতি? আমি ওকে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম, ফরহাদ,
তোমার স্ত্রী মারিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। চেশির কথা শুনে আমি পুরো নির্বোধ হয়ে গেলাম। কি বলছো এগুলো? কি যাতা বলছো তুমি চেশি? আমার গলা কাঁপতে আরম্ভ করলো। আমার কথার উত্তরে চেশি রেগে গিয়ে বলল, আমি তোমাকে যাতা বলার জন্য ফোন দেইনি ফরহাদ। আমি আজকে জার্মানি আসছি চেশি, চিৎকার করে বললাম আমি। তুমি এখন জার্মানি আসতে পারবে না ফরহাদ। মারি একটা সুইসাইড নোট লিখে গেছে, সেখানে সে তার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছে। তুমি মারিয়ার সাথে প্রতারণা করেছ, সেই কথা লেখা আছে সেই নোটে। এখানে আসলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি জার্মানি আসতে পারবে না। তোমার 2 সন্তান ভালো আছে। আমি ফোন রাখছি, ভালো থেকো। এক নিঃশ্বাসে কথাগুলি বলেই চেষে ফোন রেখে দিল। আর আমি বেজা চোখে হতবুদ্ধি হয়ে বসে রইলাম। আমি যেন আমার মধ্যে নিজেকেই পাচ্ছিলাম না। কখন যে মোবাইলটাতে একটা মেসেজ এসেছে সেটাও বুঝতে পারিনি আমি। মেসেজ আসার শব্দে আমি মাথা উঁচু করতে দেখতে পেলাম সুহাসিনী ঠিক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই মুস্কি এসে গুনগুন করতে করতে রিয়াদের ঘরে চলে গেল সে। মোবাইলের মেসেজের সিন বাটন চাপ দিতেই চেশির পাঠানো একটা ছবি স্ক্রিনে ভেসে উঠল, যেখানে মারিয়ার গলায় কালো কাপড় পেঁচানো লাশটা দেখা যাচ্ছিল। মারিয়ার গলার এই কালো কাপড়টা আমার চেনা, অতি চেনা একটা কাপড়। আমি হাঁ হয়ে নিজের মৃত স্ত্রীর ছবির দিকে তাকিয়ে রইলাম। স্ত্রী মারিয়া ছাড়া জীবনে প্রথম কারো সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল আমার। সুন্দরী মেয়ে দেখলেই ভেতর ভেতর উত্তেজনা অনুভব করার মতন পুরুষ আমি না, কিন্তু সুহাসিনী তো শুধু সুন্দরী ছিল না, ও ছিল একটা চুম্বক। যে ওকে দেখবে ওর প্রতি চুম্বকের মতন আকর্ষণ অনুভব করতে থাকবে। আমিও তাই করেছিলাম। আর যখন সুহাসিনীর মতন একজন পূর্ণাঙ্গ নারী নিজে থেকে প্রেম নিবেদন করে, তখন সেই লোভ সামলানোটা একেবারে অসম্ভব। আমার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়ল। একটা ব্যাপার আমাকে ভাবাতে লাগলো। দীর্ঘ 19 বছর ধরে আমি দেশের বাইরে, দেশের ভেতর আমার স্ত্রী আর সন্তানদেরকে না কেউ চেনে আর না জানে তাদের সাথে যোগাযোগের কোনো উপায়। তাহলে মারিয়া কিভাবে জানতে পারলো যে আমি ওর সাথে প্রতারণা করেছি? গতকাল বিকেলেই তো ওর সাথে কথা হয়েছিল আমার। কোনো রাগ, অভিমান অথবা কষ্টের ছোঁয়াটুকু প্রকাশ পায়নি ওর কথায়। তার থেকেও বড় কথা, মারিয়া জার্মানি থেকে ডিগ্রি নিয়ে একজন শিক্ষিত মেয়ে। নিজের স্বামীর বিরুদ্ধে এইরকম কোনো খবর শুনল, নিজে থেকে যাচাই না করে আত্মহত্যা করার মতন বোকা সে কখনোই না। তাহলে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? আর সেই দায়ভার এমনভাবে চাপিয়ে দিল আমার ওপর যেন সে সকল বিষয় সম্পর্কে অবগত। আফসোস, চিন্তাটা বেশিক্ষণ করতে পারলাম না। যখনই মনে পড়ল আমার স্ত্রী মারিয়ার নেই, আমার সব যুক্তিগুলো বিক্ষিপ্ত হতে লাগলো। আমার ভেতরটা হু হু করে উঠল। চোখের পানি পড়তে পড়তে থেমে গেল একটা সময়। আর সেই সাথে কখন যে আমার চোখ লেগে আসলো সেটা নিজেও জানি না। একদম চুপ করে বসেছিলাম আমি। সুহাসিনী হেঁটে হেঁটে আমার কাছে এসে বসলো। ওর হাতটা আমার হাতের উপর রাখতেই আমি তাকালাম ওর দিকে। ও একটা হলুদ শাড়ি পরেছিল। আমি তার সেই মায়াবী নীল চোখের দিকে তাকালাম। কি হয়েছে? সুহাসিনী বেশ আদর করে প্রশ্নটা করলো আমাকে। আমি কিছুই বলতে পারলাম না। ফ্যালফ্যাল করে ওর দিকে চেয়ে থাকলাম। ছোট একটা মৃদু হাসি নিয়েও বলল, আমাকে দেয়া প্রতিজ্ঞার কথাটা মনে আছে তো? ওর কথা অবাক হয়ে আমি বললাম, কিসের প্রতিজ্ঞা? সুহাসিনী যেন আমার থেকেও বেশি অবাক হয়ে গেল। তারপর বলল, ওই যে আমাকে একটা সন্তান দেবার প্রতিজ্ঞা। সুহাসিনীর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। সে রাতে প্রেম বিনিময়ের আগে সুহাসিনী আমাকে এই কথাটাই বলেছিল। এর অর্থ সুহাসিনী কি বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম না। একটা যুবতী মেয়ের দিনের পর দিন অতৃপ্ত থাকার কারণে সে আমাকে এই প্রস্তাব দিয়েছে। তখন পর্যন্ত এটাই মনে করছিলাম আমি সুহাসিনীকে বললাম, দেখো, আমি এখন এসব করার মানসিকতাই নেই। আমার স্ত্রী আমাকে একটা সন্তান না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আমার কথাটা কেড়ে নিয়ে বেশ কড়া করে কথাটা বলল। আমিও বেশ রেগে গিয়েই বললাম, মানে কি? আমি কি তোমাকে সন্তান দেবার জন্য এখানে এসেছি? আমাকে দেয়া প্রতিজ্ঞা পূরণ আপনাকে করতেই হবে। নিজের সন্তানদের বাঁচাতে চাইলে আমাকে একটা সন্তান দিন, তারপর আপনি মুক্ত। ওর সুন্দর নীল চোখ হঠাৎ করে কেমন যেন ঘোলাটে হয়ে গেল, যা দেখে আমি সত্যিকারেই ভয় পাচ্ছিলাম।
সুহাসিনী এই কথা বলার পর মুহূর্তে আমি দেখতে পেলাম আমার দুই সন্তান বিরাট একটা বাড়ির ছাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে। তারা দুজন নিচের দিকে তাকাচ্ছে। আমি দূর থেকে চিৎকার করছি আর ওদের সরে আসতে বলছি, কিন্তু আমার চিৎকার ওদের কান অবধি পৌঁছাচ্ছে না। আমি দৌড়াচ্ছি, কিন্তু ওদের কাছে যেতে পারছি না। এমন সময় একটা ধাক্কায় স্বপ্ন ভেঙে লাফিয়ে উঠলাম আমি। উঠে আমার পাশে অন্ধকে দেখে বেশ ঘাবড়ে গেলাম। আমাকে শান্ত করতে গিয়ে অন্ধ বললেন, জোরে জোরে শ্বাস নিন বড় সাহেব, কোনো দুঃস্বপ্ন দেখেছেন নিশ্চয়ই। আমি চারদিক তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে। অবাক হয়ে গেলাম আমি কি তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম? এতক্ষণ ধরে কি স্বপ্নটা দেখছিলাম আমি? আমার কাছে যেন একটা তন্দ্রার মতন লাগছিল। স্বাভাবিক হতে আমি বেশ খানিকটা সময় নিলাম। স্বাভাবিক হবার পরপরই আমি অন্ধকে জিজ্ঞেস করলাম, সুহাসিনী কোথায়? কেন, আপনি জানেন না? এতক্ষণ তো আপনারই সাথে ছিল। আপনার স্বপ্নে বেশ তাচ্ছিল্য দেখিয়ে কথাটা বলল এই অন্ধ। কিন্তু এই অন্ধ কিভাবে জানলো আমি সুহাসিনীকে স্বপ্ন দেখছিলাম? বিছানা থেকে নেমে আমি রিয়াদের ঘরে গেলাম। ঘরের সামনে দাঁড়াতে সুহাসিনীকে দেখলাম আমি। ও একটা হলুদ রঙের শাড়ি পরে বসে আছে, ঠিক স্বপ্নে দেখা শাড়িটার মতন। আমাকে দেখে মুচকি এসে ঘর থেকে বের হয়ে এলো। সুহাসিনী আমার দিকে এমনভাবে তাকিয়েছিল ঠিক যেমনটা কিছুক্ষণ আগে আমি স্বপ্নে দেখেছিলাম। ওর এই চাহনিতে আমার ভেতরটা মুচড়ে উঠল। এমন সময় আমার এই মোহ ভেঙে ঠুক ঠুক লাঠির আওয়াজ করতে করতে আমার ঘর হতে অন্ধকে বের হয়ে আসতে দেখলাম। আমাকে অতিক্রম করতে সে ফিসফিস করে বলল, আমার কথা ঠিক আছে তো বড় সাহেব? এটা বলেই সে নিচে নেমে গেল। অন্ধের প্রতি সুহাসিনীর কোনো প্রকার মনোযোগ লক্ষ্য করলাম না আমি অন্ধের পিছন পিছন ছুটতে লাগলাম। স্বপ্ন হলে কি হবে? আমার মন বলছিল আমার সন্তানরা বিপদের মধ্যে রয়েছে, যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে আমাকে নিয়ে আমার মায়ের পাশের ঘরটাতে ঢুকতেই হঠাৎ যেন বোবা হয়ে গেলেন এই অন্ধ। তিনি কি দেখাতে চাইছে সেটা পর্যন্ত বললেন না আমাকে। আমি তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলাম, কিন্তু তিনি এতটাই চুপ হয়ে গেলেন যে আমার সত্যিই মনে হচ্ছিল উনি বোবা হয়ে গেছেন। কি করব কিছুই মাথায় আসছিল না আমার। আমি ঘরটার চারপাশ দেখতে আরম্ভ করলাম। এই ঘরটাতে ছোটবেলায় মূর্তিটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি। ঘরটা আগের তুলনায় সামান্য ছোট মনে হচ্ছিল আমার কাছে। ঘরের দেয়ালগুলি লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল। ঘরটার একটা কোণায় ছোট ছোট টেবিলের মতন কাঠের আসবাব রাখা ছিল, আর সেগুলোর ওপর অনেকগুলি কাগজ, খাতা, বই আর কলম। ঘরের অপর কোণে তাকাতেই হঠাৎ করে আমার কলিজাটা ধুক করে উঠল। ছোটবেলায় দেখা সে মূর্তিটার কথা মনে পড়ে গেল আমার। আর ঠিক এমন সময় ঘরের ওই কোণার দেয়াল থেকে একটা গুম গুম আওয়াজ শুনতে পেলাম আমি। আওয়াজটা শুনতেই অন্ধ ভয়ে পেছনে সরে একেবারে দরজার কাছে চলে গেলেন। এত গম্ভীর, এত কঠিন আর এত ভয়ার্থ আওয়াজ আমি আমার এই জীবনে শুনিনি কখনো। ভয় আর আতঙ্কে আমার পা কাঁপতে আরম্ভ করলো। আওয়াজটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো। আওয়াজটা এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী শিকারের রোদ ডাকছে। ভয়ে ভয়ে সামনে পা বাড়ালাম আমি। জানি না কোন জিনিস আমাকে এই দুঃসাহস দিয়েছিল, কিন্তু আমি এক পা করে দেয়ালটার সামনে এগুচ্ছিলাম। দেয়ালটার একদম সামনে আসতেই লাল মোড়ানো কাপড়ের পেছনে সেই মূর্তিটাকে আবার দেখতে পেলাম আমি। সেই কুৎসিত কালো বিভৎস মূর্তি, যার চোখগুলো ঠিক বহু বছর আগের মতন করে বাঁধা ছিল একটা লাল কাপড় দিয়ে। কিন্তু এবার এই জড় মূর্তিটা যেন আর আগের মতন জড় ছিল না। সে যেন এখন জীবন্ত একটা সত্তাতে পরিণত হয়ে গেছে। নড়াচড়া না করলে আমি অনুভব করতে পারলাম মূর্তিটা এখান থেকে বের হতে চাইছে। তার সমস্ত শক্তি দিয়ে ছুটে আসতে চাইছে সে। ওর কালো জিহ্বাটা দেখে কেউ বলতে পারবে না যে এটা মাটির তৈরি কিছু। দেখে স্পষ্ট মনে হচ্ছিল সেটা একদম বাস্তব। মূর্তিটা জীবন্ত হবার প্রমাণ তার এই আওয়াজই বোঝা যাচ্ছিল। শরীর কাঁটা দিয়ে উঠল আমার। ভয়ে পেছনে তাকাতেই আমি যেন আরো শিউরে উঠলাম। আমার পেছনে দরজার সামনে অন্ধ নেই। চারপাশে তাকালাম আমি, তবুও তাকে দেখতে পারলাম না। আমি এক দৌড়ে বের হয়ে গেলাম এই ঘর থেকে। আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমি অতীতে উপেক্ষা করে গিয়েছিলাম, সেগুলি আমার দৃষ্টিগোচর হতে আরম্ভ করলো। ওই ঘরটা থেকে বের হতেই দেখলাম অন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছে।
আমি হুড়মুড় করে বের হতে সে আমাকে হাত দিয়ে থামিয়ে দিল। তারপর ঘরের দরজাটা বন্ধ করে ইশারায় আমাকে শব্দ করতে নিষেধ করলো। হাঁটু গেড়ে মাটিতে বসে বাড়ির মেঝেতে পাশাপাশি টানা খুব সূক্ষ্ম 3টা দাগ কাটা লাইন আমাকে দেখালো সে। আমি লক্ষ্য করলাম কাটা দাগগুলি পুরো বাড়ি জুড়ে রয়েছে। আরও লক্ষ্য করলাম অন্ধ আমাকে এই দাগের উপর থাকতে ইশারা করছে। আমার ভয় আর আতঙ্ক তখনও কাটেনি। বুক তখনও আমার ধরফর করছিল। অন্ধের সাথে আমি ওই দাগ বরাবর চলতে আরম্ভ করলাম, আর অন্ধ তার লাঠি দিয়ে সেই দাগ অনুসরণ করতে করতে সামনে যেতে থাকলো। হেঁটে রিয়াদের ঘরের সামনে আসতে বুঝতে পারলাম সুহাসিনী আমাকে একদমই লক্ষ্য করছে না। এই দাগটা নিচের ঘর থেকে শুরু হয়ে আমার ঘরের সামনে এসে থেমে গেছে, আর আমার ঘরটা চারিদিকে যেন একটা বলয়ের মতন করে আবৃত করে রেখেছে। বড় সাহেব, ঘুমানোর আগে এই কাপড়টা চোখে বেঁধে ঘুমাবেন, তাহলে সুহারা আপনার মস্তিষ্কের কাছে আসতে পারবে না। মেঝের দাগ 3টি দেখিয়ে দিয়ে সে বলল, আপনার ঘর আর নিচের ওই ঘর, এই 2টি ঘরেই সুহারা সশরীরে প্রবেশ করতে পারবে না। এই 2 ঘর আপনার মা বন্ধ করে রেখেছে। আপনার রাতের খাবার এখানেই দিয়ে যাব, কিন্তু সাবধান, এই বাড়ি থেকে বের হবার চিন্তা ভুলেও করবেন না কখনোই। এখন আর আপনার সে সুযোগ নেই। একদম ফিসফিস করে কথাগুলো বললেন তিনি। তারপর আমার হাতে লাল কাপড়টা দিয়ে আস্তে আস্তে নিচে চলে গেলেন। এমন সব জিনিস আমার সামনে ঘটছে যা থেকে মুক্ত হতে এসেছিলাম আমি। ছোটবেলায় যার কর্মকাণ্ডে পালিয়ে গিয়েছিলাম, আজ সেই ব্যাপারগুলি ঘটছে আমার সাথে। যে বাড়ি থেকে জীবন নিয়ে চলে গিয়েছিলাম, আজ আমি সেখানে বন্দি। রাত 12টা। আজকে আমি এতটাই ঘাবড়েছিলাম যে চোখের পাতা ফেলার সাহসটুকু আমার হচ্ছিল না। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে বিছানায় মাথা রাখবে? পাশের ঘরে সুহাসিনী যে আমার সন্তানদেরকে খুন করার হুমকি দিচ্ছে, আর ঘরের নিচে আটকে থাকা একটা জীবন্ত পিশাচ। অন্ধের দেয়া কাপড়টা চোখে বেঁধে আমি ভেতর ভেতর কাঁদতে আরম্ভ করলাম। কিছু একটা ছিল এই কাপড়ে। কাপড়টা চোখে লাগানোর অল্প কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি। আর ঠিক মাঝরাতে আরও একটা স্বপ্নে ঘুম ভাঙলো আমার, যেখানে আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম। উনি তার 2 হাতে দিয়ে আমাকে একটা সংখ্যা বোঝানোর চেষ্টা করছিলেন। সেই সংখ্যাটা ছিল 34, যে সংখ্যার ইশারা মা মৃত্যুর সময় করেছিলেন। ওনার ঝুলন্ত লাশের হাতের আঙুল দিয়ে তার ডান হাতে 3 আর বাম হাতে 4 ইশারা করা ছিল। ঘুম ভেঙে উঠে আমি আমার চোখের কাপড় বাঁধা অবস্থায় বিছানা থেকে উঠে বসে রইলাম। জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আর ভাবতে থাকলাম, এই 34 লেখাটা আমি আরও এক জায়গায় দেখেছি, কিন্তু সেটা কোথায় কোনোভাবেই মনে করতে পারছিলাম না আমি। ঠিক এমন সময় কাঁধের ওপর একটা উষ্ণ হাতের স্পর্শে চিৎকার করে উঠলাম আমি। নারী দেহের সন্ধান পেলে উন্মাদ পুরুষেরা যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, কাঁচা মাংসের গন্ধে খেপা জানোয়ারেরা যেমন হিংস্র হয়ে যায়, তার থেকে 1000 গুণে ভয়ঙ্কর আর হিংস্র হয় যখন কোনো বন্দি পিশাচ তার মুক্তির পথ খুঁজে পায়। শিকারী পশুর সামনে থাকা শিকারটাই শুধু জানে সেটা কতটা ভয়াবহ আর মর্মান্তিক। আর আমিই ছিলাম সেই শিকার। সে রাতে ঘুম থেকে ওঠার পরে নিজের কাঁধের উপর কারো একটা হাতের স্পর্শ অনুভব করেছিলাম আমি। চিৎকার করে আমার চোখের উপর বাঁধা লাল কাপড়টা খুলতে যাব, ঠিক এমন সময় আমার ঘরের দরজা থেকে বেশ দূরে অন্ধের গলা শুনতে পেলাম আমি। কোনোভাবেই চোখ খুলবেন না বড় সাহেব, যত কিছু হয়ে যাক আপনি তাকাবেন না ওর দিকে। তারপর বেশ কিছুক্ষণের নীরবতা, আর তারও কিছুক্ষণ পর সুহাসিনী সেই মিষ্টি কণ্ঠ, চোখ খুলো ফরহাদ, একবার দেখো আমাকে, একটাবারের জন্য তাকাও আমার দিকে। এটাই ছিল আমার সুহাসিনীর কাছ থেকে শোনা সর্বশেষ মনুষ্য কণ্ঠ। আমি বিছানার উপর চোখ বন্ধ করে বসেছিলাম। এর মধ্যে হঠাৎ হঠাৎ মনে হতে লাগলো কেউ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আবার কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আমাকে ধরার চেষ্টা করছে। দরজার বাইরে থেকে উদ্ভট সব আওয়াজ, শব্দ শুনতে পাচ্ছিলাম। আতঙ্কে শরীর ঘেমে সম্পূর্ণ ভিজে গিয়েছিল আমার। আমি বেশ কয়বার অন্ধ চাচাকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না তার। কেন তিনি সাড়া দিচ্ছেন না, আর তার কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না আমি। যদিও আমি চোখে দেখতাম, কিন্তু সে সময় চোখ বাঁধার কারণে অন্ধ হয়ে গেছিলাম। অন্ধের মতন একবার সামনে একবার পিছনে ঘুরতে থাকলাম আমি। আমি উপলব্ধি করতে পারছিলাম কেন সুহাসিনী আর রিয়াদের চোখের ওপর এই লাল কাপড় বাঁধা ছিল, আর কেনই একজন অন্ধ মানুষকে আমার মা সুহাসিনীকে পাহারা দেবার জন্য রেখেছিলেন। কিন্তু এখন এই উপলব্ধি হয়তো আর কোনো কাজে আসবে না।
আর এখানে এভাবেই হয়তো আমি মারা যাব। তাই নিজে থেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে লাগলাম। রাত পার হয়ে সূর্যের উষ্ণ আলো যখন জানালা দিয়ে আমার শরীরে এসে পড়ল, হঠাৎ নিজেকে জীবিত মনে হতে লাগলো। কিন্তু তখনও চোখের এই বাঁধন খোলার মতন সাহস পাচ্ছিলাম না। আমি অসহায়ের মতন ডাকতে আরম্ভ করলাম, চাচা, চাচা। অন্ধ চাচার কোনো সাড়া নেই। আমি এবার পাগলের মতন আমার প্রতিবন্ধী ভাই রিয়াদকে ডাকতে আরম্ভ করলাম, রিয়াদ, রিয়াদ। যদিও আমি জানতাম আমার এই ডাক ওর কান অবধি কখনোই পৌঁছাবে না। প্রচুর ঘাবড়ে যাবার কারণে হয়তো শব্দটা আমি এতক্ষণ ধরে উপেক্ষা করছিলাম। শব্দটা টের পাবার সাথে সাথে আমি চুপ করে কান খাড়া করে রাখলাম। সামান্য নীরবতা, তারপর মেঝেতে মৃদু ঠুকঠুক একটা আওয়াজ, তারপর আবার নীরবতা, আবার সে আওয়াজ। এই আওয়াজটা আমার চেনা, এটা অন্ধ চাচার লাঠির আওয়াজ। উনি নিশ্চয়ই আমাকে যাবার সংকেত দিচ্ছেন। জানে পানি আসা কথাটা কি জিনিস সেটা একদম পাই টু পাই বুঝতে পেরেছিলাম আমি মেঝেতে হাত আওড়াতে থাকলাম। মেঝের কাটা দাগটা অনুসরণ করে সামনে যেতে হবে আমাকে। দাগটা বুঝতে পেরে ঘরের বাইরে পা রাখলাম আমি। আমার চোখ তখনও কাপড়টা দিয়ে আটকানো। ঘরের বাইরে পা রাখতেই একজন আমার পাশে পাশে চলতে লাগলো, যা আমি স্পষ্ট অনুভব করতে পারলাম। আমার পাশে এই নিঃশব্দ চলতে থাকা পথচারী যে সুহাসিনী ছাড়া আর কেউ হতে পারে না, সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। আমি সর্বসাবধানে একটা একটা পা ফেলছিলাম, আর সেই সাথে বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দটা শুনতে পাচ্ছিলাম। সিঁড়ির গোড়ায় আসা মাত্র অন্ধ চাচার হাতের স্পর্শ টের পেলাম আমি কিছু বলার আগে সে হুশ করে উঠল। অন্ধ আমাকে নিয়ে আবার সেই মূর্তির ঘরটাতে ঢুকলেন। তারপর নিজেই আমার চোখ থেকে কাপড়টা খুলে নিলেন। গতকাল রাতে ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম আমি। আজকে আবার আমাকে এখানে আনার উদ্দেশ্যটা আমি বুঝতে পারলাম না। এই ঘরে যে একটা টু শব্দ করা যাবে না, সে অভিজ্ঞতা আমার ইতিমধ্যে হয়েছিল। ঘরের এক কোণে ছোট ছোট টেবিলের মতন আসবাবের উপরে রাখা কাগজগুলোতে চোখ পড়তে একটা ব্যাপার মনে পড়ল, যা আমি গতকাল রাত থেকে মনে করার চেষ্টা করছিলাম। গতকাল রাতে এখানেই কোনো একটা কাগজে 34 সংখ্যাটা লেখা দেখেছিলাম আমি। বড় বড় শ্বাস নিয়ে ধীরগতিতে কাগজগুলো উল্টাতে থাকলাম আমি, যেখানে বিক্ষিপ্তভাবে কিছু কথা লেখা ছিল। সুহাসিনীকে দেখা মাত্র আমি তাকে চিনতে পেরেছিলাম। এ কোনো সাধারণ মেয়ে নয়, এ সুহারের বংশধর। আমি জানি না আমি কি করতে যাচ্ছি। এত বড় ঝুঁকি আমার নেওয়াটা ঠিক হচ্ছে কিনা। ডাইন সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর এক জাতের নাম সুহার, যারা ছিল পিশাচ সুহারের বংশভূত। পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রেত শাসক রয়েছে, তারা সকলে কম বেশি চিন্তিত থাকে এই জাতটাকে নিয়ে। নীলবর্ণ চোখ আর অপরূপ আকর্ষণীয় সৌন্দর্য এদের শনাক্তের একমাত্র উপায়। পূর্ব প্রেত শাসকেরা এই পিশাচকে একটা মূর্তিতে বন্দি করে রেখেছে বহু বছর ধরে, আর তখন থেকে এই পিশাচকে মুক্ত করতে লেগে আছে ওর বংশধরেরা। এই ডাইনদের সংখ্যা এখন পর্যন্ত প্রেত শাসকদের কাছে অজ্ঞাত। একটা নতুন নিষ্পাপ জীবনী এই পিশাচকে মুক্তি দিতে পারে। একটা মনুষ্য সন্তান নিজের ভ্রূণে আনার 34 দিনের মাথায় এই ভ্রূণকে এই মূর্তির কাছে বিসর্জন দিলে জেগে উঠবে এই পিশাচ, যা কোনোভাবে হতে দেয়া যাবে না। সান্ত্বনা একটাই, কেউ চাইলেই মা হতে পারে না, সে যেই হোক না কেন, মানুষ অথবা ডাইন। সুহাসিনীর সম্মোহন এবং স্বপ্নচারণ সকল ক্ষমতাকে বন্দী করার পরও মনে হচ্ছে পিশাচ বের হয়ে আসবে। দিন দিন কিভাবে যেন জীবন্ত হয়ে আসছে এই মূর্তি, কিভাবে তা আমার জানা নেই, কিন্তু কোনো একটা কিছু আছে যা আমার চোখের অগোচরে হচ্ছে। পিশাচটা আরও জীবন্ত হয়ে উঠছে। গ্রামের লোকদের বলে দেওয়া হয়েছে আমার কিছু হলে সকলে যেন এই গ্রাম ত্যাগ করে। কি করে আটকাবো একে? ডাইন সুহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর 34 ঋতুচক্র স্পর্শহীন কাটাতে হবে সেই পুরুষকে। তাহলে একমাত্র পিশাচের আগমন আটকানো যাবে, আর ডাইন সুহারা মৃত্যু ঘটবে। কিন্তু কে আছে যে এই মোহময় সৌন্দর্য থেকে বাঁচাতে পারবে নিজেকে? আজ সুহাসিনীর সাথে আমার ছোট ছেলে রিয়াদের বিয়ে, ডাইনির সাথে ছেলের বিয়ে দিচ্ছি। সব মায়েরা সন্তানের সুস্থতা চায়, কিন্তু আমি চাই না। হয়তো প্রকৃতি আমাকে বড় কোনো স্বার্থের জন্য এমন সন্তান দান করেছে। 34, 34, 34। যে কোনোভাবে সুহাসিনীর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছাড়া রিয়াদকে তার স্ত্রী 34 ঋতুচক্র পার করাতে হবে। রিয়াদ আমার বাবা, তোমার মা তোমাকে নিয়ে গর্বিত। তুমি এখন একমাত্র ভরসা।
নিজের স্বামীর ঘর ছেড়ে সুহারা কোথাও যাবার ক্ষমতা রাখে না। সুতরাং এই বাড়িতে আজ থেকে বাইরের পুরুষ আসা নিষিদ্ধ। সুহাসিনীকে অস্পষ্ট রাখতে হবে যে করেই হোক, তা না হলে ওর উপর করা সকল বান নষ্ট হয়ে যাবে। ও দৃষ্টি যেন কোনো পুরুষের নজরে না আসে। ও তার দৃষ্টি দিয়ে বশ করে ফেলে। দৃষ্টি ওর প্রধান হাতিয়ার। এক অন্ধপ্রেত শাসককে সুহাসিনীর পাহারাদার হিসেবে নিয়ে আসা হয়েছে। চোখ খুব খারাপ জিনিস। এই চোখ দিয়ে ওরা মস্তিষ্কে ঢুকে যায়। অন্ধকে নির্দেশ দেয়া ছিল কোনো পুরুষ সুহাসিনীকে দেখা মাত্র তাকে হত্যা করার, কিন্তু নিজের ছেলেকে খুন করার মতন উদার আমি হতে পারলাম না। সুহাসিনীর নজর ফরহাদের উপর পড়েছে। যে করেই হোক ওকে বাঁচাতে হবে। সুহাসিনী একবার ওর কাছে গেলে আর ওকে আটকানো যাবে না। নিজের ঘরের বানানো বানটা ছেলের ঘরে দিয়ে দিলাম। আমার ছেলের আমার ওপর অনেক রাগ। ও কেন এলো এখানে? আমি যে দায়িত্ব নিয়েছি সেটা হয়তো আর শেষ হবে নাকি জানি না। মনে হচ্ছে আমি হেরে যাব। যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে, তাকে দমন করার জন্য একটা ভালো শক্তি সৃষ্টি হয়। যাবার আগে একটাই সান্ত্বনা, আমি একটার পর একটা পাতা অপ্রকৃতিস্থের মতন উল্টাতে লাগলাম। লেখাগুলি আমার মায়ের। লেখাটা পড়েই আমার চোখ বেয়ে অশ্রু অনবরত পড়তে আরম্ভ করলো। মায়ের মৃত্যুর পর এখন আর কে আছে যে বাঁচাবে আমাদের? হঠাৎ ঘরের বাইরে এক বিকট আওয়াজ শুনতে পেলাম আমরা। দরজা ফাঁক করে উকি দিতে সুহাসিনীকে দেখে কলিজা কামড় দিয়ে উঠল আমার। ও এমন ভয়ানক রূপে দরজার বাইরে দাঁড়িয়েছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হতে লাগলো। আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সুহাসিনীর কেমন যেন একটা কুৎসিত আওয়াজ করতে করতে দরজার বাইরে ঘুরঘুর করতে লাগলো। আমি যে ঘরে অবস্থান করছি সেখানে একটা পিশাচ মূর্তি, আর আমার দরজার বাইরে ডাইন। আমি এই বাড়ির বাইরে বের হতে পারবো না, কারণ সুহাসিনী তাহলে আমার সন্তানদের মেরে ফেলবে। মারিয়াকে মেরে আমার দেশের বাইরে যা বন্ধ করেছে সে। আতঙ্কে আমার হৃদস্পন্দন যেন থেমে যাবে করছিল। মায়ের লেখাগুলির দিকে আবার তাকালাম আমি, যার শেষে লেখাটা ছিল, যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে তাকে দমন করার জন্য একটা ভালো শক্তি সৃষ্টি হয়। যাবার আগে একটাই সান্ত্বনা। তারপর অন্ধের দিকে তাকালাম। আমি জানি না কি করতে হবে আমাকে, কিন্তু এই সময় হাল ছাড়লে চলবে না। যে করেই হোক এই বাড়ির ভেতর থেকেই রিয়াদের পাশে 34 চক্র পার করাতে হবে এই ডাইনকে। এই বিপদ থেকে মুক্তির এটাই একমাত্র পন্থা। মৃত্যুর আগে আর আমার স্বপ্নে মা এই ইঙ্গিত করেছেন। অন্ধ চাচার হাত থেকে লাল কাপড়টা শক্ত করে চোখে বেঁধে নিলাম আমি। দীর্ঘ 34 মাস এই কাপড় বেঁধে অন্ধের মতন থাকতে হবে আমাকে। যে করেই হোক 2 যুগ পর নিজেকে নির্দোষ প্রমাণ করে জার্মানিতে ভাই রিয়াদ আর 2 সন্তান নিয়ে বেশ ভালোই আছে ফরহাদ। এক মারাত্মক সংকটময় অতীত ফেলে এসেছে সে। সেদিন সকালে কফির মগে চুমুক দিতে দিতে টিভি দেখছিল ফরহাদ। হঠাৎ করে একটা খবরে চোখ আটকে গেল তার। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল থেকে বহু বছর আগের এক মূর্তি উদ্ধার করেছে প্রত্নতত্ত্ববিদরা। গবেষকরা বলছেন এই মূর্তি না হলেও 2 থেকে 3 হাজার বছর আগের। মূর্তিটির অবয়ব এতটা বিভৎস যে প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন পূর্বযুগের কোনো গোষ্ঠীর ধর্মযাজকরা হয়তো কোনো অপশক্তির থেকে বাঁচার জন্য তৈরি করেছিল এই মূর্তি। মূর্তিটির চোখে একটা লাল কাপড়ের আবরণ দেয়া। দেশ এবং দেশের বাইরে বেশ চাঞ্চল্য বিরাজ করছে মূর্তিটিকে ঘিরে। খবরটা শুনে কলিজা শুকিয়ে গেল ফরহাদের। নিঃশ্বাস জোরে জোরে পড়তে আরম্ভ করলো তার। এমন সময় টিভিতে রিপোর্টার মেয়েটাকে খেয়াল করতে হাত থেকে কফির মগটা পড়ে ভেঙে গেল। কালো কোকড়া চুলের মেয়েটার চোখগুলি নীল বর্ণের। মনে হচ্ছে ওর দিকেই যেন তাকিয়ে আছে সে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন সব গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।